ওই দেখো বড় বৌমা, রান্নাঘর থেকে আবার মাছের গন্ধ পাচ্ছি। ছোট বৌমাকে কতবার বললাম আজকে মাছের ঝোল রান্না করতে হবে না, তবুও ছোট বৌমা আমার কোনো কথা শুনলো না। চলো দেখি রান্নাঘরে যাই। মা, আপনি এত উত্তেজিত হবেন না। আপনি তো ভালো করেই জানেন আপনার ছোট বৌমা মাছ বলতে একেবারে পাগল। সুতরাং আপনি ওকে যতবারই বারণ করুন না কেন, ও কোনো মতেই শুনবে না। একেবারে কষিয়ে মাছ রান্না করছে দেখুন। এই বলে টিনা এবং তার শাশুড়ি মা রান্নাঘরে যায়, আর তারা যা সন্দেহ করেছিল ঠিক তাই হয়। বাড়ির ছোট বৌমা রিঙ্কি একদম কষিয়ে কাতলা মাছের কালিয়া, ভেটকি মাছের পাতুরি এবং তার সাথে পোলাও রান্না করে। আর যা দেখে তার শাশুড়ি মা এবং বড় যা ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ আজকে তাদের বাড়িতে অতিথি আসার কথা, আর তারা একদমই মাছ খেতে পছন্দ করে না। কিন্তু রিঙ্কি মাছ পাগল, তাই তাকে যদি রান্না করতে বলা হয় তাহলে সে মাছ ছাড়া আর অন্য কিছু রান্না করতে চায় না। কি ব্যাপার রিঙ্কি, তোমাকে তো মা সকালবেলা বারণ করে দিল যে আজকে মাছ রান্না করতে হবে না, কিন্তু তবুও তুমি কারোর কথা শুনবে না। তুমি একেবারে কাতলা মাছ, ভেটকি মাছ একসঙ্গে রান্না করে ফেলেছো। এবার কি হবে বলো তো? আমি কি করব বলো? আমি তো রান্নাঘরে পোলাও আর আলুর দম রান্না করতে এসেছিলাম, কিন্তু তোমার বর আর আমার বর বাজার থেকে দামি দামি মাছ কিনে নিয়ে এসেছে, আর সেই মাছ দেখে আমি লোভ সামলাতে পারিনি। লোভ সামলাতে পারোনি মানে? বাজার থেকে মাছ কিনে নিয়ে আসা হয়েছে বলে তোমাকে আজকেই মাছ রান্না করতে হবে? ফ্রিজে একদিন মাছটা রেখে দেওয়া যায় না? কালকেও তো মাছ রান্না করে খেতে পারতে। আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে আর ওরা মাছ খেতে পছন্দ করে না, এবার আমি ওদেরকে কি খেতে দেব শুনি? না মা, ফ্রিজে মাছ রাখলে পচে যাবে। আর একবার ফ্রিজটা খুলে দেখুন, ফ্রিজ খারাপ হয়ে গেছে। ফ্রিজে কোনো কিছুই ঠান্ডা হচ্ছে না। সেই জন্যই আমি আজকে মাছ রান্না করে ফেলেছি, কারণ এত দামি মাছ যদি পচে যায় তাহলে আমার প্রাণ একেবারে কেঁপে উঠবে। এই বলে রিঙ্কি কারোর কোনো কথাই পাত্তা দেয় না। সে মনের আনন্দে রান্না করতে থাকে। অন্যদিকে ছোট বৌমার মাছ রান্না হয়ে গেলে বড় বৌমা আবার সকলের জন্য নিরামিষ ফ্রাইড রাইস এবং আলুর দম রান্না করে। আর এভাবে রান্না বান্না হয়ে যাওয়ার পরেই রানী দেবীর অতিথি অর্থাৎ তার দূরসম্পর্কে দিদি প্রিয়তমা দেবী ও তার স্বামী স্বপন বাবু বাড়িতে আসে। কিছু মনে করিস না রানী, তোর দুই ছেলের বিয়েতে আমি আসতে পারিনি। কি করে আসবো বলতো? বিয়ে বাড়ি মানেই তো মাছ মাংস রান্না, আর আমি একদমই মাছ মাংস সহ্য করতে পারি না। আর বিয়ে বাড়ির নিরামিষ খাবার আমার মোটেই ভালো লাগে না। মনে হয় ওতেও যেন মাছ মাংসের গন্ধ লেগে আছে, তাই আমি বিয়েতে আসতে পারিনি, বুঝলি? আরে ঠিক আছে দিদি, তুই তখন আসতে পারিসনি বলেই তো আজকে তোকে আর তোর বরকে নিমন্ত্রণ করে আমরা খাওয়াবো। তুই যেসব খাবার দাবার পছন্দ করিস সেই খাবার দাবারই আমরা রান্না করেছি, যেমন ধর নিরামিষ ফ্রাইড রাইস, আলুর দম, পনির আর মিষ্টি। বাহ, তাহলে তো জমে ক্ষীর হয়ে যাবে। কতদিন জমিয়ে খাবার খাই না, চলো একসাথে বসে খাওয়া দাওয়া করে নি, তারপর গল্প হবে। কেননা অনেকদিন পর এসেছি তো, অনেক খিদে পেয়ে গেছে আর কি। স্বপন বাবু এরকম করে বললে রানী দেবী এবং তার বড় বৌমা খুবই খুশি হয়, আর তারা তখনই প্লেটে করে খাবার পরিবেশন করে এবং তারা দুজনও খাবার খেতে বসে পড়ে। কিন্তু এই বিষয়টা ছোট বৌমার মোটেই পছন্দ হয় না, কারণ যারা মাছ খেতে পছন্দ করে না তাদেরকে রিঙ্কি একেবারেই সহ্য করতে পারে না। সেই জন্য সবাই মিলে যখন নিরামিষ খাবার খেতে বসে তখনই রিঙ্কি ইচ্ছা করে কাতলা মাছের কালিয়া, ভেটকি মাছের পাতুরি এবং পোলাও নিয়ে তাদের সঙ্গে খেতে বসে পড়ে। বাহ, কি দারুণ হয়েছে! আমার নিজের রান্না যে এত ভালো আমি প্রশংসা করে বোঝাতেই পারবো না। এই মাছ যারা খায় না তাদের তো মানুষ বলে আমি মনেই করি না। বাঙালি মানেই মাছে ভাতে, আর যে বাঙালি মাছ ভাত খায় না তারা বাঙালি জাতির নামে কলঙ্ক। যত সব অসভ্য কোথাকার। এই বলে রিঙ্কি বেশি বেশি করে মাছ এবং পোলাও খেতে শুরু করে। কিন্তু রিঙ্কির কথাগুলো প্রিয়তমা দেবীর গায়ে ভীষণ পরিমাণে লাগে, কারণ সে ভালো করে বুঝতে পারে তাকে শুনিয়ে কথাগুলো বলা হচ্ছে, কিন্তু তবুও সে নিজেকে অসভ্য বলে স্বীকার করতে চায় না। রানী, তোর ছোট বৌমার তো ভালোই মুখ আছে, বলছে কিনা যারা মাছ ভাত পছন্দ করে না তাদেরকে বাঙালি বলে গণ্য করা যায় না, আবার তারা নাকি অসভ্য হয়। এসব কেমন ধরনের কথা? আরে না না, তুই আমার ছোট বৌমার কথা গায়ে লাগাস না, কারণ ও ভীষণ পরিমাণে মাছ খেতে পছন্দ করে আর মাছের প্রতিও খুবই আসক্ত। কিন্তু তোকে আমরা কথাটা বলতে চাইনি, ও সবসময় এরকম ধরনেরই কথা বলে। তুই ওর কথাই কিছু মনে করিস না, তোরা খেয়ে নে। রানী দেবী এই বলে তার বোন এবং বোনের বরকে চুপ করিয়ে দেয়, কিন্তু তবুও রিঙ্কি থামতে চায় না। সে একইভাবে যারা মাছ খেতে পছন্দ করে না তাদেরকে উদ্দেশ্য করে যাবতীয় খারাপ খারাপ কথা বলতে থাকে, আর সে এমন ভান করে যেন সে জানেই না যে প্রিয়তমা দেবী মাছ খেতে পছন্দ করে না। আরে মা, আপনি আমাকে চুপ করাচ্ছেন কেন? আপনার দিদি কি মাছ খেতে পছন্দ করে না?
এখন নিরামিষ খাচ্ছে, একটু পরে মাছ খাবে তো। আর আমি তো মনে করি যারা মাছ খেতে পারে না তাদেরকে একদম ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। তাদের সামনে থেকে খাবারের থালাও কেড়ে নেওয়া উচিত, আর তাদের মুখে বেশি বেশি করে নিরামিষ খাবার গুজে দেওয়া উচিত। প্রিয়তমা দেবী আর কিছুতেই রিঙ্কির কথা সহ্য করতে পারে না, তাই না চাইতেও তাকে জোর করে মাছ খেতে হয়, কারণ সে রিঙ্কিকে ভুল প্রমাণিত করতে চায়। হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছো তুমি ছোট বৌমা। কে বলেছে আমরা মাছ খেতে পছন্দ করি না? আমরা ভীষণ মাছ খেতে পছন্দ করি। আর তুমি যে কথাগুলো বলছো সেগুলো কিন্তু একদমই ঠিক। দাও, আমাদেরকে আরো বেশি বেশি করে মাছ খেতে দাও। এই শুনে রিঙ্কি প্রচন্ড পরিমাণে খুশি হয়, আর সে তখনই প্রিয়তমা দেবী এবং তার স্বামীর পাতে বেশি বেশি করে মাছ এবং পোলাও তুলে দেয়। আর এমন দৃশ্য দেখে রানী দেবী এবং তার বড় বৌমা একেবারে অবাক হয়ে যায়, কারণ যারা জীবনেও মাছ ছুঁয়ে দেখে না তারা আজকে রিঙ্কির উস্কানিতে মাছ খেতে বাধ্য হচ্ছে। কিন্তু প্রিয়তমা দেবী এবং স্বপন বাবুর গলা থেকে কিছুতেই মাছ নামতে চায় না, তবুও তারা জোর করে মাছ খেতে বাধ্য হয়। মা, আপনি বেকার বেকার বললেন যে আপনার দিদি নাকি মাছ খেতে পছন্দ করে না, আর বেকার বেকার এতগুলো নিরামিষ খাবার রান্না করলেন। এই দেখুন, এনারা কি সুন্দর মাছ খেয়ে নিচ্ছে। লোকজনকে শুধু নিরামিষ খাওয়ানোর ধান্দা আপনাদের, তাই না? রিঙ্কির কথা শুনে প্রিয়তমা দেবী এবং স্বপন বাবু কিছুতেই তাদের বাড়িতে বসতে চায় না, কারণ মাছ খাওয়ার পর তাদের শরীর ভীষণ পরিমাণে খারাপ করে। তাই তখনই তারা বাড়িতে ফিরে যায়, যার ফলে রানী দেবী এবং তার বড় বৌমা রিঙ্কির উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আর রিঙ্কিকে বকাবকি করতে শুরু করে। তোমাকে কতবার বলেছি এরকম খাওয়া দাওয়া লোকের উপর চাপিয়ে দেবে না। তুমি কিন্তু কিছুতেই আমার কথা শুনতে চাও না। আমার দিদি তোমার গালাগালের ভয়ে জোর করে মাছ খেয়েছে, আর তুমি ওদের সামনে বসে বসে মজা নিচ্ছিলে। এই সবকিছু কিন্তু আপনার জন্যই হয়েছে মা। আপনি আরো বেশি করে আশকারা দিয়ে আপনার ছোট বৌমাকে মাথায় তুলুন। আরো বেশি বেশি করে বাস দেবে, মানে সরি, মাছ দেবে। তোমরা আমাকে এরকম করে কথা শোনাচ্ছ কেন? বিয়ের পর তোমরাই তো বলেছিলে ছোট বৌমা তুমি মাছ খেতে ভালোবাসো, তুমি প্রত্যেক দিন মাছ খেতে পারো। আর সেই কথাটাকেই তো আমি সিরিয়াস নিয়েছি, আর সত্যি আমি মাছের জন্য পাগল। আর ওনাদের মাছ খেয়ে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হতো তাহলে তো বলতোই। তাই বেকার বেকার ওনাদের হয়ে আমাকে আর বকাবকি করবেন না। এই বলে রিঙ্কি নিজের ঘরে চলে যায়। আর কিছুক্ষণ পরে রিঙ্কি জল খাওয়ার জন্য রান্নাঘরে আসে, কিন্তু সে যখনই ফ্রিজ থেকে জল নিতে যাবে তখনই তার মনে পড়ে, এই রে, আমি তো ফ্রিজের মেন তার কেটে দিয়েছি। আজকে কিন্তু ফ্রিজের মেন তার কাটতে বেশ মজাই লেগেছে। না হলে আমি ভালো করেই জানতাম আজকে শাশুড়ি মা আমাকে মাছ রান্না করতে দিত না। আর সেই জন্যই তো মাছ পচে যাওয়ার অজুহাতে আজকে আমি সব মাছ রান্না করে খেতে পারলাম। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর ছোট বৌমা প্রত্যেকদিন মাছের বিভিন্ন রকম আইটেম রান্না করে সবাইকে খাওয়াই আর নিজেও খায়। কিন্তু প্রত্যেকদিন এরকম মাছ খেতে কারোরই পছন্দ হয় না। আর একদিন আকাশ যখন অফিসে যাওয়ার জন্য রেডি হয় তখন রিঙ্কি তাকে মাছের ঝোল এবং ভাত খেতে দেয়। মা, ও মা, আমি কতবার বলেছি তোমার ছোট মামা যাতে আমাকে খেতে না দেয়। তোমরা আমার কথা শোনো না কেন বলো তো? আজকে আমার অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আর রিঙ্কি আমাকে মাছের ঝোল ভাত খেতে দিয়েছে। আমি কখন মাছ বাজবো বলো তো? অত কাঁটা বেজে খাবার কি আমার সময় আছে বলো তো? আকাশ এরকম করে চিৎকার চেঁচামেচি করলে তার মা এবং বড় বৌদি সেখানে চলে আসে, আর তারা আবার রিঙ্কিকে বকাবকি করতে শুরু করে দেয়। কিন্তু রিঙ্কির মোটেই ব্যাপারটা পছন্দ হয় না। আরে পাগল, তুমি এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? তোমার তাড়াহুড়ো আছে বলেই তো আমি মাছের ঝোল আর ভাত রান্না করে দিয়েছি। আর মাছের আবার কাঁটা বেছে খেতে হয় নাকি? গপ করে গিলে নিতে হয়, মাছের কাঁটা তো নরম। এই দেখো। এই বলে রিঙ্কি একটা গোটা মাছ গপ করে গিলে ফেলে। আর তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ তার কাঁটা জাতীয় কোনো বস্তু গলায় লাগে না। আর আকাশ যখন তার বউয়ের মতো এরকম গপ করে মাছ গিলতে যায় তখনই তার গলায় মাছের কাঁটা লেগে যায়। ওরে বাবা গো, গেলাম গো। তোমার ছোট বৌমাকে দেখে দেখে আমি মাছ আস্তে করে গিলতে গেলাম, আর আমার গলায় মাছের কাঁটা লেগে গেল। তোমার ছোট বৌমা পুরো পাগল। আমি ওর সাথে সংসার করতে পারবো না। একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আর এখন আমি মাছের কাঁটা গলায় নিয়ে মিটিং করতে যাব কি করে? এই বলে আকাশ কিছুতেই আর বসতে চায় না। সে তাড়াতাড়ি করে অফিসে চলে যায়। অন্যদিকে রিঙ্কিকে আবার তার শাশুড়ি মা এবং বড় বৌদির কাছে খারাপ খারাপ কথা শুনতে হয়। তাই এবার টিনা ঠিক করে যে সে কিছুতেই রিঙ্কিকে রান্না বান্না করতে দেবে না। তাই সে একদিন দুপুরবেলা সবার জন্য মটন কষা এবং সরু চালের ভাত রান্না করে। আর এমন সময় রিঙ্কি রান্নাঘরে আসে, আর তার হাতে থাকে একটা ভেটকি মাছের প্যাকেট। কি ব্যাপার, তুমি আবার এখন রান্নাঘরে এলে কেন? আজকে তোমাকে তো আমি পরিষ্কার করে বলেই দিলাম যে তুমি আর কোন রকমের মাছের আইটেম রান্না বান্না করবে না। আজকে আমরা সবাই মাংস খাবো, তাই তুমি এক্ষুনি রান্নাঘর থেকে চলে যাও।
আরে আমি কি বলেছি নাকি যে আমরা মাংস খাবো না? আমি তো জাস্ট দেখতে এলাম যে তুমি কেমন রান্না করছো, আর আমাকেও তো তোমার মতো মাংস রান্না করে শিখতে হবে, তাই না? ও হ্যাঁ, তোমাকে না শাশুড়ি মা ডেকে পাঠিয়েছে, কি একটা বলছিল যে তোমার 500 টাকা নাকি শাশুড়ি মায়ের কাছে আছে, ওটা দেবে। ও হ্যাঁ তাই তো, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আমার 500 টাকা নিয়ে আসছি। এই বলে টিনা রান্নাঘরের বাইরে বেরিয়ে যায়, আর সেই সুযোগে রিঙ্কি প্যাকেট থেকে ভেটকি মাছ বের করে সেই মাংসের ঝোলের মধ্যে দিয়ে দেয়, যার ফলে মাংসের সঙ্গে ভেটকি মাছও সিদ্ধ হতে শুরু করে। আর এভাবেই টিনার যখন রান্না হয়ে যায় আর সে সবাইকে খাবার পরিবেশন করতে যাবে, আর তখনই সে মাংস কষার মধ্যে ভেটকি মাছ দেখতে পায়। একি, মাংসের মধ্যে ভেটকি মাছ কোথা থেকে এলো? রিঙ্কি, তার মানে তুমি মাংসের মধ্যে ইচ্ছে করে ভেটকি মাছ মিশিয়ে দিয়েছিলে, আর আমাকে তুমি বললে শাশুড়ি মা নাকি আমাকে 500 টাকা দেওয়ার জন্য ডাকছে। আরে বাবা, ভেটকি মাছ মিশিয়েছি তাতে কি হয়েছে? এই মাংস কি আর খাওয়া যাবে না? তোমরা মাংস খাও আর আমি ভেটকি মাছ কষা খাবো, একই তো ব্যাপার। এই বলে রিঙ্কি মাংসের ঝোল থেকে মাছ তুলে নিয়ে খেতে শুরু করে, কিন্তু সেই মাংসের মধ্যে মাছ মিশিয়ে দেওয়ার ফলে মাংসের স্বাদ একেবারে নষ্ট হয়ে যায়, যার ফলে বাড়ির বাকিরা আর কিছুতেই সেই মাংস রান্না খেতে পারে না। তুমিও পারো বড় বৌমা। ছোট বৌমা যেই তোমাকে 500 টাকার লোভ দেখালো, তুমি তখনই আমার কাছে টাকা চাইতে চলে এলে, আর তুমি বুঝতেও পারলে না যে তুমি একটা মাছ পাগল মহিলাকে রান্নাঘরে ছেড়ে এলে। আর কি করব, আমাদের কপালটাই খারাপ। এই বলে সবাই হাত মুখ ধুয়ে ঘরে চলে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর একদিন হঠাৎ করে স্বপন বাবু কাঁদতে কাঁদতে রানী দেবীকে ফোন করে। রানী, যেদিন থেকে তোমার বাড়ি থেকে প্রিয়তমাকে ফিরিয়ে নিয়ে এসেছি তার 2 দিন পর থেকে ওর ভীষণ শরীর খারাপ হয়েছে। ও তো কখনো এরকম মাছ খায় না, আর সেদিন তোমার ছোট বৌমার গালাগালির পাল্লায় পড়ে বেশি বেশি মাছ খেয়েছে, তাই ওকে হসপিটালে ভর্তি হতে হয়েছে। আর ও সারা গায়ে ঘা উঠেছে, একটা মাইনর হার্ট অ্যাটাকও করেছে। আপনি কি বলছেন দাদা? দিদি এখন ঠিক আছে তো? একটু অপেক্ষা করুন, আমরা এক্ষুনি আসছি, আপনি চিন্তা করবেন না। এই বলে রানী দেবী ভয়ের চোটে ফোন রেখে দেয়। আর সে যখন এই ব্যাপারে তার পরিবারের সদস্যদেরকে জানায়, তখন তারা প্রচন্ড পরিমাণে চিন্তায় পড়ে, আর সবাই মিলে রিঙ্কিকে দোষারোপ করে। কিন্তু রিঙ্কি ব্যাপারটা সত্যি মজার ছলে নিয়েছিল, আর সে যদি জানতে পারতো যে এরকম একটা কাণ্ড হতে পারে, তাহলে সে কোনোদিনও প্রিয়তমা দেবীকে মাছ খাওয়ানোর চেষ্টা করতো না। কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে হসপিটালে যায়, আর প্রিয়তমা দেবীর চিকিৎসার খরচ রানী দেবী বহন করে। ধীরে ধীরে কিছুদিনের মধ্যে প্রিয়তমা দেবী একেবারে সুস্থ হয়ে ওঠে। মাসি, আমাকে ক্ষমা করে দিন, আমার খুব ভুল হয়ে গেছে। আপনাকে জোর করে মাছ খাওয়ানো আমার উচিত হয়নি। আপনি প্লিজ কিছু মনে করবেন না। আপনি আমাদের বাড়িতে আবার যাবেন, ঠিক আছে? আমি আপনাকে নিরামিষ খাবার রান্না করে খাওয়াবো। আর আমি নিজেও আর মাছ নিয়ে এত বেশি পাগলামি করব না, কারণ আমার জন্য আমার পরিবারের সবাই ভীষণ কষ্ট পাচ্ছে। রিঙ্কির কথা শুনে সবাই ভীষণই খুশি হয়। তারপর থেকে রিঙ্কি জীবনেও আর প্রত্যেকদিন মাছ খাওয়ার কথা চিন্তা করে না। সে সবার সাথে নিয়মিত স্বাভাবিক খাবার খেয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। সবাই মিলে যখন খেতে বসেছে, এমন সময় টেবিলের উপর থেকে এমিলি এক টুকরো মাছ লুকিয়ে সরিয়ে নেয়। সবার আগে খাওয়া শেষ করে উঠে সেই মাছটা নিয়ে সে তার বিধবা যা জয়ার কাছে যায়। জয়া কিছুতেই মাছটা নিতে না চাইলে এমিলি তাকে জোর করে বলে, তুমি নিজের কন্ডিশনটা একবার দেখেছো? এভাবে একটা মানুষ বেশি দিন বেশি থাকতে পারে না। তুমি কি নিজের লাইফকে একটু লাভ করো না? তুমি এখনো কত ইয়ং, তোমার এখনো অনেক কিছু দেখা বাকি আছে, অনেক কিছু এনজয় করা বাকি। এভাবে না খেয়ে খেয়ে সারাদিন স্যাড হয়ে বসে থাকলে কোনো লাভ হবে না। কিন্তু মা তো বারণ করেছে আমাকে এসব খেতে। মা তো বলেছে বিধবাদের মাছ মাংস খেতে নেই, তাই তো আমার রান্নাঘরও আলাদা করে দিয়েছে, যাতে আমার খাবারের সঙ্গে তোমাদের খাবারের ছোঁয়া না লেগে যায়। আমি সিদ্ধ ভাত খেয়ে কাটিয়ে দেব, তুমি চিন্তা করো না। দিদি তো ঠিকই বলেছে, এখন আর এসব কেউ মানে না। আজকালকার যুগে যেখানে মেয়েরা প্লেন চালাচ্ছে, রকেটে করে অন্য প্ল্যানেটে যাচ্ছে, সেই যুগে তুমি এরকম পুরানো কুসংস্কার এখনো মেনে চলেছ? আমি তো জানতাম তুমি শিক্ষিত। তাদের এসব আলোচনা কথাবার্তা তাদের শাশুড়ি চন্দনা দেবী শুনতে পায়। সেই সঙ্গে সঙ্গে জয়ার ঘরে এসে তার হাত থেকে মাছের বাটিটা কেড়ে নেয় আর বলে, কিরকম মেয়ে তুমি? বিয়ের 2 বছরের মধ্যে স্বামীটাকে খেয়ে ফেললে, তাতেও তোমার মন ভরল না? এখন জায়েদের দিয়ে মাছ মাংস নিয়ে খাচ্ছ? ছি, তোমাকে কতবার বলেছি যে বিধবাদের এসব মাছ মাংস খেতে নেই। বিধবাদের এত বড় চুলও রাখতে নেই। শুধু তোমার জায়েদের কথা শুনে আমি তোমার চুল কাটতে দিইনি,
এসব অলক্ষণে কারবার অন্য যেখানে খুশি গিয়ে করবে, আমার বাড়িতে থাকলে এসব চলবে না। আমার সবচেয়ে আদরের ছেলেটা তুমি আসার পরেই আমাদেরকে ছেড়ে চলে গেছে। কিন্তু মা, আপনি শুধু শুধু জয়কে কেন ব্লেম করছেন? ওর এটাতে কি দোষ? ওর হাজবেন্ডের অনেক বড় রোগ হয়েছিল, সেটা থেকে তো আপনি ওকে বাঁচাতে পারছেন না। তাহলে শুধু শুধু জয়কে কেন আপনি দোষ দিচ্ছেন? দেখো বড় বৌমা, অযথা আমার সঙ্গে তর্ক করতে এসো না। আমার ছেলে যদি এত বড় রোগ থেকেই থাকতো, তাহলে সেটা ওর বিয়ের আগে আমরা কেন জানতে পারলাম না? কারণ তার আগে ওর এরকম রোগ ছিলই না। সবকিছু হয়েছে এই অভাগী আসার পর থেকে। জন্মের পরেই বাবা মাকে খেয়েছে, তাই জন্যই তো মামা মামি মানুষ করেছে। আর বিয়ের পরে এসে আমার ছেলেটাকে খেয়ে ফেললো, তাতেও ওনার খিদে মেটেনি। এখন আবার উনি মাছ খাবেন, যত সব নাটক। এই বলে চন্দনা দেবী সেখান থেকে চলে যায়। আর জয়া খুবই কাঁদতে থাকে। তার কান্না দেখে তার জায়েদের অসহায় বোধ হলেও তাদের কিছু করার ছিল না। জয়া তার 3 বিদেশি যা এমিলি, সোফিয়া, এমা এবং তার শাশুড়ি মা চন্দনা দেবীর সঙ্গে থাকত। তাদের ভরা সংসার ছিল। তার 3 ছেলে তাদের ব্যবসার দেখাশোনা করত। তাদের কোনো অভাব ছিল না। কিন্তু হঠাৎই একদিন চন্দনা দেবীর ছোট ছেলে সায়ন এক মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যায়। তারপর থেকে চন্দনা দেবী তার ছোট বৌমা জয়াকে একদমই পছন্দ করত না। সে কথায় কথায় তার ছোট বৌমাকে অপমান করত। একদিন তার 3 বিদেশি যা জয়াকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য জোর করে। জয়া প্রথমে রাজি হয় না, কিন্তু পরে সে ঘুরতে যাওয়ার জন্য তৈরি হয়ে আসে। তাকে দেখে চন্দনা দেবী বলে, এই মেয়ে, তুমি এরকম রং বেরঙের জামা কাপড় কেন পরেছো? তুমি জানো না বিধবাদের এসব পরতে নেই? একটু লজ্জা নেই তোমার? স্বামী মরে কি 1 বছর হলো না, আর তুমি অমনি যুবতীর বেশে ফিরে এলে? লোকজন দেখলে কি বলবে? আমার তো ভেবেই লজ্জায় নাকটা কাটা যাচ্ছে। ও আমাদের মধ্যে সবচেয়ে ছোট, আমরা সবাই রং বেরঙের জামা কাপড় পরবো, আর ও পরবে না কেন? এসব দেখতে কি ভালো লাগে? আর আমরা ওর থেকে বড়, আমরা মজা করব, আর ও নিজের ঘরে একা একা বসে কান্নাকাটি করবে। এসব কি মানায়? তাই তো আমরা ওকে ঘুরতে নিয়ে যাচ্ছি। তোমরা নিজেরা যেখানে যাচ্ছ যাও, যা খুশি জামা কাপড় পরো, কিন্তু ওকে জোর করো না। ওর জীবনে আর কোনো রং থাকবে না। স্বামী নেই, আবার এত সাজগোজ আসে কোথা থেকে? আমি সত্যি বলছি, আমি যেতে চাইনি মা। দিদিরা আমাকে জোর করলো, তাই আমি তৈরি হতে গিয়েছিলাম। আর বাইরে যাওয়ার জন্য তো আমার কোনো সাদা কাপড়ও নেই, তাই আমি পুরানো জামাই পরে নিয়েছি। আমার ভুল হয়ে গেছে, আপনি দয়া করে দিদিদেরকে বকবেন না। সেই দিন তাদের আর বাইরে যাওয়া হয় না। এইভাবেই দিন কাটতে থাকে। জয়ার অবস্থার কোনো উন্নতি হয় না। জয়ার কথা চিন্তা করতে করতে তার 3 যা নানান রকম আলোচনা করতে থাকে। আমার জয়াকে এভাবে দেখতে ভালো লাগছে না। ও এখনো একটা বাচ্চা মেয়ে। ও কি করে জানতো ওর ডেস্টিনি কি হবে? কত খুশি হয়ে এই বাড়িতে বিয়ে করে এসেছিল মেয়েটা, আর এই বাড়িতেই ও সব খুশি ওর থেকে দূরে চলে গেল। সামান্য একটা কালারফুল জামা পরারও অধিকার নেই। তুমি ঠিক বলেছো দিদি। মা তো আমাদের কোনো কথাই শুনবে না। আর আমাদের হাজবেন্ডরাও সবসময় ব্যবসার কাজে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। এসব ব্যাপারে ওদেরকে বলেও কোনো লাভ হবে না। আমাদেরই আমাদের ছোট বোনের জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। এবার যদি জয়ের আরেকটা বিয়ে দিতে পারি তাহলে কেমন হয়? ও তো এখনো অনেক ছোট। ওর সামনে সারাটা লাইফ পড়ে আছে। ও এভাবে কালারলেস লাইফ কাটাবে। ওরও জীবনটা এনজয় করার অধিকার আছে। আমি হয়তো খুব সেলফিশের মতো কথা বলছি, কিন্তু তোমরা একবার ভেবে দেখো, এটাই জয়ের জন্য সব থেকে বেস্ট ডিসিশন হবে। এমার কথা তার বাকি 2 জায়ের পছন্দ হয়। তারা জয়ের বিয়ে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে, কিন্তু তারা তাদের শাশুড়ি মাকে কিভাবে মানাবে সেটাই তারা ভেবে উঠতে পারে না। তারা জানে যে তাদের শাশুড়ি মা তার বিধবা বৌমার বিয়ের খবর পেলে প্রচন্ড পরিমাণে রেগে যাবে। হয়তো তাদের সবাইকে বাড়ি থেকেও তাড়িয়ে দিতে পারে। কিন্তু জয়ের ভবিষ্যতের কথা ভেবে তারা এই ঝুঁকিটা নিতে বাধ্য হয়। তারা সাহস করে একদিন তাদের শাশুড়ি মাকে গিয়ে বলে, মা, আপনাকে একটা কথা বলা ছিল। আমি জানি কথাটা শুনলে আপনি হয়তো খুব রেগে যাবেন, কিন্তু এই কথাটা বলার এটাই আসল সময়, না হলে সত্যিই অনেক লেট হয়ে যাবে। আরে বাবা, কি জিলিপির মতো প্যাচ পাকাচ্ছ? সোজা কথা সোজাভাবে বলতে পারো না? কি বলতে চাইছো ঠিকঠাক করে বলো। কি এমন দরকারি কথা তোমাদের যে এখন না বললে অনেক দেরি হয়ে যাবে?
আমরা চাইছিলাম যদি জয়ার আবার একটা নতুন বিয়ে দিই তাহলে ওর লাইফটা শুধরে যাবে। ওর সামনে আমরা নানান রকমের জামা কাপড় পরি, নানান রকমের খাবার খাই, আমাদের খুব কষ্ট হয়। ও একটুখানি মেয়ে, ওর সামনে সারা জীবন পড়ে আছে। ও কেন এসব সহ্য করবে বলুন তো? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? তোমরা কি এটাকে তোমাদের বিদেশ পেয়েছো যে যখন যা মন চাইবে তাই করবে? তোমাদের বিদেশে ওরকম হয়, একটা মেয়ের 4টে বিয়ে, একটা ছেলের 5টা বিয়ে। আমাদের দেশে এসব হয় না। এখানে প্রত্যেকটা মানুষের সারা জীবনে একবারই বিয়ে হয়। জয়েরও সেই বিয়ে হয়ে গেছে। কিন্তু মা, একটা অত ইয়ং মেয়ে এরকম লাইফ কাটাবে সেটা দেখতে কি ভালো লাগে? একভাবে ননভেজ খাবার খেয়ে ওর অবস্থা কি হয়েছে একবার দেখেছেন? আপনার নিজের মেয়ে হলে আপনি কি কখনো পাচ্ছেন ওর সঙ্গে এরকম ব্যবহার করতে? এখানে ভেবে দেখার কিছু নেই। আর আমার মেয়ে নেই যখন আমি কেন ভাবতে যাব এত কিছু? উপরওয়ালা ওকে যেরকম জীবন দিয়েছে ওকে সেভাবেই বাঁচতে হবে। আর আমরা কেউই সমাজের বাইরে থাকি না, সুতরাং গোটা সমাজ সায় দেবে না এরকম কাজও আমরা করতে পারবো না। তোমরা আমাকে আর জোর করো না, আর এসব কথা ওই মেয়ের কানে তুলো না দয়া করে। সেদিনের পর থেকে চন্দনা দেবী জয়ের প্রতি যেন আরো কঠোর হয়ে যায়। জয়াকে দেখলে সে রাগে ফুঁসতে থাকে। যখন তখন চন্দনা দেবী জয়াকে অপমান করতে থাকে। একদিন জয়া তৈরি হয়ে বাইরে বেরোতে যাবে, এমন সময় চন্দনা দেবী তাকে আটকায় এবং তাকে নিজের ঘরে চলে যেতে বলে। এই কথা শুনে জয়া বলে, আমার একা ঘরে দম বন্ধ লাগছে মা। আপনি দিদিদেরকেও আমার সঙ্গে আর কথা বলতে দেন না। আমি সারাদিন নিজের মতো একটা ঘরে বসে থাকি। আমি আর পারছি না মা, একটু বাইরে বেরোতে চাই, কিছুক্ষণ পরেই ঘুরে চলে আসবো। তোমার তো সাহস কম নয়, এই ভর দুপুর বেলা তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছ। তুমি কি বুঝতে পারছো না এগুলোতে তোমাকে শোভা পায় না? চুপচাপ নিজের ঘরে গিয়ে বসো, কোথাও যেতে হবে না। না, আমি যাবই। আমি আপনার সব কথা শুনি, কিন্তু আমি আর পারছি না। আমাকে একটু ঘুরে আসতে দিন, তারপর আপনি যা বলবেন আমি তাই শুনবো। চন্দনা দেবীর কথা না শুনে জয়া বেরিয়ে যেতে যাবে, এমন সময় চন্দনা দেবী হঠাৎ করে তার হাতটা ধরে ফেলে। আমার ছেলেটাকে খেয়ে আমার কোল খালি করে তুমি এখন ঘুরতে যাবে? তোমার বিদেশি জায়রা তোমাকে নিশ্চয়ই কিছু বলেছে। তাদের দেশের সংস্কৃতির সাথে কিন্তু আমাদের দেশের সংস্কৃতিকে গুলিয়ে ফেলো না। ছেলেমেয়েরা জামা কাপড় বদলানোর মতো স্বামী স্ত্রী বদলায়, কিন্তু এখানে সেটা সম্ভব নয়। তোমার খুব সাহস বেড়ে গেছে। আজ আমি তোমার এমন ব্যবস্থা করব যে তুমি আর কোনোদিনও ঘর থেকে বেরোতে পারবে না, এই আমি বলে রাখলাম। সেদিন এমিলি, সোফিয়া এবং এমা কেউই সেখানে ছিল না। সেই কারণে চন্দনা দেবীকে আটকানোর মতো কেউ ছিল না। জয়া অনেক জোর করলেও চন্দনা দেবী তার কথা শোনে না এবং কাঁচি দিয়ে জয়ার সমস্ত চুল কেটে দেয়। জয়া নিজের অবস্থা দেখে হাউমাউ করে কাঁদতে থাকে। এরকম একটা ঘৃণ্য কাজ করেও চন্দনা দেবী মনে মনে খুবই খুশি হয়। এসব আপনি কি করলেন মা? সব তো কেড়েই নিয়েছিলেন, এখন আমার চুলটাও এভাবে কেটে দিলেন। বেশ করেছি, কেটে দিয়েছি। আগেকার দিনে বিধবা হলে এরকম ভাবেই সবার চুল কেটে দেওয়া হতো, তাই আমিও কেটে দিয়েছি। সব নিয়মই যখন মানছো, এটাও মানতে হবে। দেখি তুমি এবার বাইরে যাও কিভাবে। আমার ছেলে এত কষ্ট পেয়ে চলে গেল, আর তুমি অন্য ছেলেদের সঙ্গে দেখা করতে যাবে? চন্দনা দেবীর কথা জয়া কিছুতেই বুঝতে পারে না। সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। হে উপরবালা, আমি যা যা ভালোবাসতাম তুমি সবই আমার থেকে এক এক করে কেড়ে নিচ্ছ। আমি এত আঁকতে ভালোবাসতাম, এত রং ভালোবাসতাম, তুমি আমার জীবন থেকে সবকিছুই মুছে দিলে। কত কি খেতে ভালোবাসতাম, সেসবও বন্ধ হয়ে গেল। ছোট থেকে আমার চুল নিয়ে আমি কত গর্ব করতাম, সেটাও আজকে চলে গেল। এক এক করে সব না নিয়ে তুমি তো আমাকে একেবারেই নিয়ে নিতে পারো, তাহলে আমি একটু শান্তি পাই। এসব বলে জয়া খুবই কাঁদতে থাকে। তার ঘরের বাইরে দাঁড়িয়ে তার 3 বিদেশি যা সবকিছুই শুনতে পায়। জয়ার এরকম অবস্থা দেখে তাদেরও চোখে জল চলে আসে। তারা চন্দনা দেবীকে বোঝাতে গেলে সে কিছুতেই কারোর কথা শুনতে চায় না। এভাবে আরো বেশ কিছুদিন কাটে। জয়ার শরীর স্বাস্থ্য সবই দিন দিন আরো খারাপ হতে থাকে। তার 3 জায়েরা তাকে লুকিয়ে লুকিয়ে খাবার এনে দিলেও সে কিছুতেই খেতে চায় না। এরকম অবস্থা দেখে এমিলি, সোফিয়া এবং এমা 3 জনেই খুব ভয় পেয়ে যায়। তারা তাদের শাশুড়ি মাকে জয়ের এরকম দুর্বিষহ অবস্থার কথা জানায়। ঠিক আছে, ও যদি বাইরে যেতে চায় ও বাইরে থাক, কিন্তু ওর মাথায় আর একটা বিয়ের ভূত তোমরা ঢোকাবে না।
আমাদের সমাজ এখনো অতটা উন্নত হয়নি যে একজন যুবক নিজে থেকে এসে একজন বিধবা মেয়েকে বিয়ে করবে। এমন সৎ পুরুষ মানুষ খুব কমই পাওয়া যায়। এই বলে চন্দনা দেবী সেখান থেকে চলে যায়। এমিলি জয়াকে বাইরে বেরোনোর জন্য রাজি করায়, কিন্তু জয়ার শরীরের অবস্থা দেখে তাদের জয়াকে একা ছাড়তে ভয় করে। তাই তারা জয়ের পিছন পিছন গিয়ে তাকে ফলো করতে থাকে। জয়া রাস্তা দিয়ে যাচ্ছে এমন সময় তাদের পাড়ার বেশ কিছু ভণ্ড ছেলে জয়ার পিছু করা শুরু করে এবং তাকে খুবই বিরক্ত করে। কি গো সুন্দরী, এতদিন বাইরে আসুনি কেন? রোজ তো তোমার জন্য অপেক্ষা করি তোমার বাড়ির সামনে, তুমি তো আর আসোই না। এখন তো তোমার স্বামীও নেই, তাই এখন তো আমরা বন্ধু হতেই পারি। তাহলে তোমাকে এইভাবে একা একা ঘুরতেও হবে না। জয়া সেখান থেকে পালিয়ে আসতে গেলে সুজন তার হাত ধরে টানে এবং তাকে আরো বিরক্ত করতে থাকে। এই দেখে তার 3 বিদেশি যা সেখানে এসে সুজন এবং তার 2 বন্ধুকে খুব মারধর করে। জয়াকে সেখান থেকে নিয়ে তারা চলে যায়। তারা বাড়িতে এসে সমস্ত কথা তার শাশুড়ি মাকে জানায়। দেখেছেন মা, আপনি ওকে খেতে দেন না, ওর চেহারা কত খারাপ হয়ে গেছে। আপনি ওকে ভালো জামা কাপড় পরতে দেন না, আপনি ওর চুল কেটে দিয়েছেন। কিন্তু তবুও যাদের ওকে বিরক্ত করার কথা তারা ওকে এইভাবে দেখেও ওকে রাস্তায় বিরক্ত করছে। এভাবে কখনো সারা জীবন শান্তিতে কেউ থাকতে পারবে না, না ঘরে না বাইরে। সেই কারণেই আমরা আপনাকে ওর দ্বিতীয়বার বিয়ে দেওয়ার কথা বলেছিলাম। এমিলির কথা শুনে চন্দনা দেবী নিজের ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে যে নিজের ছেলে হারানোর শোকে সে ভুলে গিয়েছিল যে জয়াও তার স্বামীকে হারিয়েছে। সেও ততটাই দুঃখ পেয়েছে যতটা চন্দনা দেবী পেয়েছে। কিন্তু জয়া তার শাশুড়ি মাকে কখনোই পাল্টা জবাব দেয়নি, বরং সমস্ত অত্যাচার মুখ বুঝে সহ্য করে গেছে। সব কথা ভেবে চন্দনা দেবী তার 3 বিদেশি বৌমাকে জয়ার জন্য পাত্র দেখতে বলে। কয়েকদিনের মধ্যেই এমিলি তার একজন দেশি বন্ধুর সঙ্গে জয়ার পরিচয় করিয়ে দেয়। বিনয় জয়াকে একবার দেখেই পছন্দ হয়ে যায়। অনেক বোঝানোর পর জয়া বিয়েতে রাজি হয়। শুভ দিন দেখে জয়া এবং বিনয়ের শুভ বিবাহ সম্পন্ন হয়। জয়া আবার তার রঙিন জীবন ফিরে পায়। সে তার বৈবাহিক জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে।